আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আমি একজন ফার্মাসিস্ট। আমি পড়াশোনা করেছি ঢাকা আইএসটি থেকে এবং ফিল্ড ট্রেনিং সম্পূর্ণ করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা থেকে। আপনারা কেন এই সময়েও আইএসটি ম্যাথস নিয়ে ভাবছেন? কেন আইএসটি ম্যাথস পড়বেন বা আইএসটি নিয়ে পড়লে আসলে কি ক্যারিয়ার গড়া যায় কিনা? সো সবকিছু আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর বলতে পারেন যে অ্যাপ্রন এবং এইটা নিয়ে বসছি কেন? এটা আপনাদের অ্যাটেনশনের জন্য যে আপনারা একটু অ্যাটেনশন দিবেন ভিডিওতে, বাড়তি অ্যাটেনশন। সো এর বাইরে কোনো আসলে কারণ নাই। আমি নিজে একজন ডক্টর না। বাট যেহেতু প্রফেশনালি এই জিনিসটা আমাদের সাথে যায়, একটা অ্যাপ্রন, একটা স্টেথোস্কোপ আমাদের সাথে যায়। সো এজন্যই মূলত এইটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এখনও এই মুহূর্তে যারা হচ্ছে আইএসটি ম্যাথস নিয়ে ভাবছেন আসলে কেন আসলে আইএসটি ম্যাথস পড়বেন এবং পড়লে বেনিফিট কী আর না পড়লেই বেনিফিট কী? হ্যাঁ, অন্য কোনো ডিপার্টমেন্টের চাইতে বা অন্য কোনো আ এডুকেশনাল সাইড থেকে কেন এই মানে হচ্ছে সাইডটা একটু আলাদা? কেন এই সাইডটা নিয়ে এখনও পড়লে আসলে সুন্দর ক্যারিয়ার গড়া যায় কিনা সবকিছু নিয়ে আলোচনা করব। প্রথম কথা বলি যে আইএসটিটা কি এবং ম্যাথসটা কি? আমার অনেক ভিডিও আছে, বাট আমি চাচ্ছি যে আরেকটা ভিডিও সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আইএইচটিটা হচ্ছে মূলত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। আ এটা মানে হচ্ছে ফুল ফর্ম, এবং ম্যাথসটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। তো এই ২ টা জায়গা আ টোটালি কিন্তু ডিফারেন্ট। ম্যাথস নিয়ে যারা পড়াশোনা করে তাদের যে বিষয়, এবং হচ্ছে আইএসটি নিয়ে যারা পড়াশোনা করে তাদের বিষয় কিন্তু টোটালি আলাদা। হ্যাঁ? তো ম্যাথস নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আইএসটি নিয়েও অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো আইএইচটিতে যে সাবজেক্টগুলো মূলত পড়ানো হয় সেগুলো আসলে কি? বা সেগুলো নিয়ে পড়লেই আসলে আপনার বর্তমান সময়ে কি একটা ক্যারিয়ার গড়া যাবে কিনা? সেগুলো নিয়ে চলুন আলোচনা করি। প্রথম বলি যে আইএসটিতে কোন সাবজেক্টগুলো মূলত হচ্ছে পড়ানো হয়? একদম শুরুর দিকে যদি বলতে চাই সেটা হচ্ছে যে আইএসটিতে মূলত যে পড়ানো হয় সাবজেক্টগুলো তার মধ্যে ১ম টা হচ্ছে, আসলে এটা কিন্তু একটা ডিপ্লোমা নিয়ে আমি কথা বলতেছি, হ্যাঁ? ডিপ্লোমার যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। আরেকটা সময় আসবে যখন আমি বিএসসি নিয়ে কথা বলব। তো ডিপ্লোমার হচ্ছে এই যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। আমি প্রতি কথার সাথে ডিপ্লোমা লাগাবো না। আমি একদম সুন্দর করে শুরু করছি। সেটা হচ্ছে ডিপ্লোমা ইন যে ল্যাবরেটরি যে সাবজেক্টটা আছে, ল্যাবরেটরি মেডিসিন যে সাবজেক্টটা আছে সেটা নিয়ে একটু বলি। তো এই সাবজেক্টগুলোতে যে পড়াশোনাটা যারা স্টুডেন্টরা করে তারা কেন মানে হতাশ হয় না, তার একটা কারণ আমি আপনাদেরকে বলি। তার কারণটা হচ্ছে, গত পরশুদিন আমি যখন হসপিটালে কাজ করছি তখন এক সিনিয়র বড় ভাই আমাকে ডাকলো, এবং সাথে তিনি আসলে রেডিওলজিস্ট বা রেডিওগ্রাফার। তো তার কাছে যখন আমি গেলাম তখন আমাকে জিজ্ঞেস করলো যে, "তোমার কাছে পরিচিত আ কোনো এমপ্লয়ি মানে হচ্ছে কেউ জব করবে কিনা? আ আমাকে জানিও।" আর হচ্ছে তার স্টার্টিং স্যালারি হচ্ছে 25, মানে হচ্ছে 25,000, এবং রেডিওলজিস্ট হইতে হবে। সো আমি তার সাথে কথা বললাম এবং জানতে পারলাম যে হচ্ছে যে যদি সে কেউ জয়েন করে তার স্টার্টিং স্যালারি হচ্ছে মূলত 25,000, যেটা কিনা আসলে একটা মানে আমি বলতে পারি যে খুবই মানসম্মত একটা স্যালারি। বিশেষ করে ডিপ্লোমা হোল্ডারদের জন্য তো অবশ্যই। বাট আমি যদি আরেকটা বিষয়ের সাথে আপনাদেরকে কম্পেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের যে এডুকেশনাল সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে অনার্স, মাস্টার্স যে আছে, তো এগুলো নিয়ে যদি কেউ পড়াশোনা করে অবশ্যই ডেফিনিটলি সে ভালো করে, অবশ্যই ভালো করে। বাট জব জব পাওয়া কিন্তু মোটামুটি অনেক কষ্টসাধ্য, যেটা কিনা আপনারা জানেন। তো জব পাওয়া নিয়ে একটু কষ্ট আছে। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে, এখনও যদি আপনি এই সময়টাতে এসেও যদি আপনি ডিপ্লোমা করেন, হতাশ হওয়ার কিচ্ছু নেই। জবের যে অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু এখনও এই ডিপ্লোমার যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোতে অনেক বেশি। এবং এইটাই হচ্ছে মূলত কারণ যে আপনারা এখনও ডিপ্লোমার দিকে আপনারা এগোতে পারেন। মূলত এই একটা বিষয় যে জব সহজলভ্যতা।
জব পেতে অনেক, অনেক সহজ। যদি আপনি আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা ভালো করে বাছাই করে নিতে পারেন এবং এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি পড়াশোনা করেন এবং সুন্দর করে আপনি স্কিলগুলো শিখে নেন, অবশ্যই, অবশ্যই আপনি খুব ভালো কিছু করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এই পেশাটা হচ্ছে একটা সম্মানজনক পেশা। ডক্টর, নার্স এরপরেই কিন্তু আসে ফার্মাসিস্ট, তারপর হচ্ছে ল্যাবের যারা আছেন, ল্যাবরেটরি নিয়ে যারা পড়াশোনা করেন, প্যাথোলজিস্ট আছেন, রেডিওগ্রাফার আছেন, ফিজিওথেরাপিস্টরা আছেন। তো সবার ক্ষেত্রেই কিন্তু বিষয়গুলো একই যে সম্মানজনক যদি কেউ কোনো পেশা খোঁজেন, তাহলে অবশ্যই, অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এবং আপনি আসতে পারেন এবং ডেফিনিটলি আপনি খুব সুন্দর স্মুথলি কিন্তু একটা ক্যারিয়ার গড়তে পারবেন। তো এটাই হচ্ছে মূলত বিষয় এবং আইএসটিতে যে সাবজেক্টগুলো পড়ানো হয় বলছিলাম, তো ডিপ্লোমা ইন ল্যাবরেটরি যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়াশোনা করে, খুব ভালো একটা ক্যারিয়ার করতে পারবে। তার কারণটা হচ্ছে এই পৃথিবীতে আমি হলপ করতে পারি আপনার যে কয়দিন জীবন আছে এবং আপনি যে কয়দিন আপনি কাজ করতে পারবেন, ততদিন আপনার রিজিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে কয়দিন দক্ষভাবে কাজ করতে পারেন, আপনার রিজিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণটা হচ্ছে পৃথিবীতে যে কয়দিন রোগবালাই থাকবে, সে কয়দিন একটি ডিপ্লোমা ইন ল্যাবরেটরি নিয়ে যারা পড়াশোনা করবে, তাদের ডিমান্ড থাকবে। তো এটা হচ্ছে মূলত ১ম এবং প্রধান বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে ল্যাবরেটরি নিয়ে যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে সরকারি চাকরির আপনারা জানেন যে অন্য সকল ডিপার্টমেন্টের চাইতে ল্যাবরেটরিতে কম্পিটিশনটাও বেশি হয়। এক্ষেত্রে জব পাওয়া অনেক ইজি হয়। সরকারি চাকরিটাও পাওয়া অনেক, অনেক সহজ হয়। তো এই ডিপ্লোমা ইন ল্যাবরেটরি নিয়ে যারা পড়াশোনা করবে, এখন এই মুহূর্তে কোর্স কারিকুলাম কিন্তু আপনারা জানেন যে ৪ বছরের কোর্স কারিকুলাম। যারা পড়াশোনা করবেন, আমি এখন বলব যে অনেকেই বলেন, "ভাইয়া আমি পাশাপাশি অনার্স করব, এটা করব, সেটা করব।" আপনারা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে বিষয়টা সবসময় বলি, যেহেতু ৪ বছরের কারিকুলাম পড়াশোনা, যেটাই করবেন ফিক্সড করে নেন যে আমি এই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করব এবং এই সাবজেক্টেই ক্যারিয়ার গড়ব। আর ডেফিনিটলি এখানে কিন্তু আপনার উচ্চশিক্ষার সুযোগ আছে। অর্থাৎ হচ্ছে আপনি যদি ঢাকা আইএসটিতে পড়াশোনা করেন, রাজশাহী আইএসটিতে পড়াশোনা করেন, বিএসসি করার সুযোগ পাচ্ছেন। সরকারিভাবে পড়াশোনা করার সুযোগ পাবেন আপনার ৪৫ বছর পর্যন্ত। সো এইজন্য কিন্তু আপনি এখানে পড়াশোনা করতে পারেন। এরপর কথা বলব হচ্ছে ডিপ্লোমা ইন আ রেডিওলজি নিয়ে বা রেডিওগ্রাফি নিয়ে। ডিপ্লোমা ইন রেডিওগ্রাফিও কিন্তু বর্তমান সময়ে কিন্তু খুব ভালো একটা সাবজেক্ট এবং এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আমার অনেক, অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে জব করছে, খুব ভালো, ভালো জায়গায় জব করছে এবং স্ট্যান্ডার্ড স্যালারিতে আলহামদুলিল্লাহ দেখা যায় ৩০,০০০-৩৫,০০০ টাকা তারা কিন্তু অনায়াসেই ইনকাম করছে। সো আপনারা যদি চান ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারেন। এটা অনেক মানসম্মত একটা পেশা। আ ছেলে-মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারেন। আমি আগে যেহেতু ভাগ করতাম, এটার কিছু সাইড ইফেক্ট আছে। এটার কিছু হার্মফুল ইফেক্ট আছে যেটা হচ্ছে পরবর্তী সময়ে পাওয়া যায়। বাট আমি বলব যে ছেলে-মেয়ে উভয়ই কিন্তু পড়াশোনা করতে পারেন। কারণ চেকআপ সেন্টারগুলোতে কিন্তু বিভিন্ন রকমের যে মেডিকেল কলেজ আছে, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, সেখানে মেয়েদেরকে এক্স-রে করাতে কিন্তু আ মেয়ে যে রেডিওগ্রাফার আছে, তাদেরকে কিন্তু হায়ার করা হয় এবং মেয়েরাও কিন্তু রেডিওগ্রাফি নিয়ে যদি পড়াশোনা করে, তাহলে কিন্তু খুব ভালো স্যালারিতেই জব করতে পারে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আচ্ছা এর ফাঁকে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে নেই। প্রতি বছরই কিন্তু আইএসটি মেস ভর্তি পরীক্ষায় কিন্তু আমরা হচ্ছে ভর্তি পরীক্ষার আগে কিন্তু একটা ব্যাচ রান করি এবং এই বছরও তার ব্যতিক্রম নয়। আমরা কিন্তু আমি এখন যে বসে কথা বলছি আপনাদের মাঝে, কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদের জন্য শিট তৈরি করতেছিলাম। মানে হচ্ছে এই বছরও কিন্তু আমাদের কোচিং ব্যাচ রান হবে। আপনাদের হাতে শিট তুলে দেওয়া হবে এবং আরেকটা ব্যাচ হচ্ছে শুধুমাত্র এক্সাম ব্যাচ। সো ২ টা ব্যাচ সম্পর্কে যারা ডিটেইলসে জানতে চান, নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমি আমার কাজের কথায় ফিরি। তো রেডিওগ্রাফি নিয়ে কিছুটা বললাম। আর রেডিওগ্রাফিতেও সরকারি চাকরির ব্যবস্থা আছে। সরকারি চাকরি আ আছে। যদি চান পড়াশোনা করতে পারেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে ব্রাইট একটা ফিউচার আপনারা কিন্তু অর্জন করতে পারেন বা ব্রাইট একটা ফিউচার কিন্তু আপনারা নিজেরাও কিন্তু চেষ্টা করলে তৈরি করতে পারেন। এরপরে আপনাদের যে সাবজেক্টটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করার একটা বেসিক কারণ আছে। সেটা হচ্ছে যে যারা হচ্ছে চান যে আমরা হায়ার এডুকেশন নিবো, সরকারি চাকরি করব, পাশাপাশি আমরা পেশেন্ট দেখতে চাই। ডক্টরদের মতো না, বাট পেশেন্ট দেখার একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মূলত এই সাবজেক্টটাতে আছে। অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করবে, তারা চাইলে সরকারি জব করতে পারবে। সরকারি জব কিন্তু পাওয়া কিন্তু মুখের কথা না। চাইলে জব করতে পারবে।
দেন হচ্ছে তারা যদি চায় হোম পেশেন্ট দেখতে পারে, এবং আর্নিংয়ের বিষয়টাও কিন্তু অন্য সকল সাবজেক্টের চাইতে আলাদা। খুব ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারি আছে। স্ট্যান্ডার্ড স্যালারি বলতে কিন্তু এই সাবজেক্টটা আসলে কোন কাজে ইউজ করা হয় আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে স্ট্রোকের যে পেশেন্টগুলো আপনারা দেখেন যে স্ট্রোক করছে, মুখ বাঁকা হয়ে গেছে, প্যারালাইসিসের যে পেশেন্টগুলো আছে, থেরাপির প্রয়োজন পড়ে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে আমাদের যদি কোনো নার্ভিয়াল সমস্যা থাকে, বিশেষ করে আমাদের বিভিন্ন রকমের লিগামেন্টের সমস্যা হয়, তারপর হচ্ছে হুট করে পা মচকে যায়, তারপর হচ্ছে স্ট্রোক পরবর্তী আপনার যে থেরাপিগুলো নেওয়া হয়, প্যারালাইসিস পরবর্তীতে যে থেরাপিগুলো নিয়ে প্যারালাইসিসটাকে আপনার আবার ভালো করা হয়। তো সেইটার জন্যই মূলত হচ্ছে এই ফিজিওথেরাপি, এবং এই ফিজিওথেরাপি নিয়ে যদি কেউ ক্যারিয়ার করতে চায়, ডেফিনিটলি সে খুব ভালো একটা ক্যারিয়ার করতে পারবে। অ্যান্ড দেন যে বিষয়টা আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি নিয়ে হায়ার স্টাডি আছে। যদি কেউ চায় হায়ার স্টাডি করতে পারবে, এবং সে প্রাইভেটেও করতে পারবে। সে যদি চায় ডিপ্লোমা করে, সে যদি বিএসসি করতে চায় সে সরকারি প্রতিষ্ঠানে, সেটাও করা কিন্তু সম্ভব। সো আপনারা যারা চান যে ফিজিওথেরাপি নিয়ে একটা ক্যারিয়ার গড়বেন খুব সুন্দর, অবশ্যই সুন্দর একটি ক্যারিয়ার আপনারা কিন্তু গড়তে পারেন। তো এই ছিল মোটামুটি ফিজিওথেরাপি নিয়ে বেসিক বিষয়। সো হায়ার স্টাডি আছে, আপনারা চাইলে এই সাবজেক্টটাও ট্রাই করতে পারেন। এরপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি, যেটা হচ্ছে আমার একটা পছন্দের সাবজেক্ট ছিল, এবং এই সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করে ফার্মাসিস্ট হয়েছি, এবং আমার রেজিস্ট্রেশন আছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আন্ডারে আমার রেজিস্ট্রেশন, এবং আমি ঢাকা এসটি স্টুডেন্ট ছিলাম। আমি খুব ভালোভাবে উইথাউট সাপ্লি, অর্থাৎ হচ্ছে আমার কোনো ইয়ার গ্যাপ ছিল না, কোনো পরীক্ষায় আমার ফেইলের কোনো রেকর্ড ছিল না। আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব সফলতার সাথে আমার এই কোর্সটা শেষ করেছি, এবং আমার সেশন জট ছিল না। সো করোনাকালীন সময়েও আমি পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আমার এই কোর্সটা আমি শেষ করে ফেলেছি, এবং আমি বর্তমানে কিন্তু রেজিস্টার্ড একজন ফার্মাসিস্ট, এবং আমি কর্মরত আছি একটা খুব ভালো প্রতিষ্ঠানে। আপনারা এই মুহূর্তে লোগোটা দেখতে পাচ্ছেন। সো এই লোগো যে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি প্রতিষ্ঠানের নাম বলছি না। যাদের খুবই জানার ইচ্ছা যে আমি কোন প্রতিষ্ঠানে কাজ করি, তারা একটু গুগল ঘেঁটে ঘাটাঘাটি করে আমাকে জেনে নিতে পারেন, যেহেতু সিকিউরিটির একটা বিষয় আছে। সো ফার্মেসি নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে তার স্যালারি কেমন হতে পারে, হায়ার স্টাডি আছে কিনা। সো সবাইকেই বলে নিতে চাই যে বাংলাদেশে ৩ ধরনের কোর্স কারিকুলাম আছে, যেটা মানে হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আন্ডারে করানো হয়। সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি, তারপর হচ্ছে বিএসসি, তারপর বা আমরা যেটাকে বিফার্ম বলি। একটা হচ্ছে অনার্স লেভেল, একটা হচ্ছে ডিপ্লোমা লেভেল, একটা হচ্ছে একদম টেকনিশিয়ান লেভেল বা সি ক্যাটাগরি যেটাকে আমরা বলি। মানে গ্রেড ৩টা, এ, বি, সি। কেউ যদি চায় হচ্ছে ডিপ্লোমা করতে পারে, কেউ যদি চায় হায়ার এডুকেশন নিয়ে অনার্স করতে পারে, এবং কেউ যদি চায় ৩ মাসের একটা কোর্স আছে ফার্মেসি দিয়ে বসবে। সে যদি প্র্যাকটিস করতে চায় ফার্মেসিতে মেডিসিন সেল করতে চায়, তাহলে সে কিন্তু সি ক্যাটাগরি এই কোর্সটা করতে পারবে। পাশাপাশি এই কোর্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে হসপিটাল লেভেলে খুব ভালো জব আছে। উদ্যোক্তা হওয়ার নেশায় এখানে আসেন, তাহলে কিন্তু ভুল করবেন। তার কারণটা হচ্ছে শুধু উদ্যোক্তা হতে চাইলে আপনি তো সি ক্যাটাগরির কোর্স করেই এই মানে হচ্ছে এখানে আসার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে ৬ মাসের বা ৩ মাসের যে কোর্স আছে সেটা করেই কিন্তু আপনি চাইলে আপনার ক্যারিয়ারটা করতে পারেন। শুধু এত লং একটা সময় কিন্তু আপনি এখানে ইনভেস্ট করাটা আপনার একদম বোকামি হবে, যেটা আমি আপনাদেরকে বলছি। আপনি যদি চান যে আপনি হসপিটাল লেভেলে কাজ করবেন, সরকারি জব করবেন, পাশাপাশি আপনি যদি চান হায়ার স্টাডি নিতে পারেন। এখন বর্তমান সময়ে কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে রেজিস্ট্রেশন দিচ্ছে। এর মধ্যে একটা ইউনিভার্সিটির সাথে আমার কথা হয়েছে, যারাও রেজিস্ট্রেশন দিচ্ছে সেটা হচ্ছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি। সো আমি নামই বলে দিলাম ইউনিভার্সিটির, যেহেতু আমাদের আইএসটি থেকে পাশ করা সর্বোচ্চ যে স্টুডেন্টগুলো আছে তারা মূলত অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে পড়ে, এবং তারা আমাদেরকে ভাবেই কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করে। সো চাইলে কিন্তু আপনারা প্রাইভেটে কিন্তু আমাদের ডিপ্লোমা কমপ্লিট করার পর আপনারা অনার্স করতে পারেন। সো সেক্ষেত্রে কিন্তু সরকারি জবের কিন্তু সুযোগ থাকছে। সো ডিপ্লোমা নিয়ে এই ফার্মেসি নিয়েও কথা বললাম। বাট কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে এই মুহূর্তে কিন্তু আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করেন, সরকারি থেকে কিন্তু আপনার এই ডিপ্লোমা থেকে শেষ করেই কিন্তু অনার্স করার কোনো সুযোগ নেই। সো বিষয়টা কিন্তু ভাবার মতো। অন্য সকল ডিপার্টমেন্টের তুলনায় কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। কেননা হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু হায়ার স্টাডি যদিও আমাদের ইউনিভার্সিটি লেভেলে আছে, বাট এই ইনস্টিটিউটগুলোতে কিন্তু এখনও কোনো ওইরকম কোনো উদ্যোগ দেখা যায়নি, যেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। এরপর
ছোট, ছোট করে কথা বলবো আরও কিছু সাবজেক্ট নিয়ে, যেটা হচ্ছে ডিপ্লোমা ইন ডেন্টাল, ডেন্টিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করতে চান, ডেন্টাল নিয়ে যারা পড়াশোনা করতে চান। এইটার বেশ কিছু বেনিফিট আছে এবং কিছু পিছুটানও আছে। তার কারণটা হচ্ছে আসলে অনেকেই চায় ডেন্টাল নিয়ে পড়াশোনা করে ডিরেক্টলি ডক্টরের মতো হচ্ছে সার্জনের মতো প্র্যাকটিস করতে চান, এবং আমি অনেক প্রতিবেদন দেখেছি অনেক আগে। সেটা হচ্ছে তারা হচ্ছে অনেকভাবে কিন্তু অপমান অপদস্থ হয়েছে। যাদের চিন্তা ভাবনা যে আমি এমবিবিএস এর মতো প্র্যাকটিস করব, আমি হচ্ছে একবারে একজন যে সার্জনের মতো প্র্যাকটিস করব, তাদেরকে মূলত হুঁশিয়ার করে দিতে চাই। মূলত ঐরকম কিন্তু না। আপনি চাইলে বিভিন্ন রকমের হসপিটালগুলোতে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। পাশাপাশি একদম বেসিক লেভেলের যে সার্ভিসগুলো আছে সেগুলো দিয়ে যেতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি চান একটা সেন্টার খুললেন, একটা আ ডেন্টাল ক্লিনিক খুললেন, সেখানে কিন্তু আপনি চাইলে একজন আ সার্জনের পাশাপাশি আপনি কাজ করতে পারবেন। যদিও আমার এই কথার কোনো ভ্যালুই নাই। তার কারণটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু ডিপ্লোমা পাস করার পর স্টুডেন্টরা হিউজ পরিমাণ প্র্যাকটিস করছে। যদিও সেটা তারা করছে, বাট আমি তাদের বিষয়ে কিন্তু তেমন কিছু বলতে চাচ্ছি না। বাট এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনি কিন্তু হায়ার স্টাডি নেওয়ার সুযোগ নেই। অর্থাৎ হচ্ছে উচ্চতর শিক্ষার সুযোগ নেই। এ পর্যন্ত আমি যেসব সাবজেক্ট বলছি সবগুলো সাবজেক্টে কিন্তু হায়ার এডুকেশনের সুযোগ আছে। যদিও সরকারি প্রতিষ্ঠানে নেই, বাট আপনি যদি চান প্রাইভেট ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারবেন। বাট এখানে কিন্তু কিছুটা সীমাবদ্ধতা কিন্তু আছে। সো ডিপ্লোমা নিয়ে যারা পড়াশোনা করতে চান, বিশেষ করে ডেন্টাল নিয়ে যারা পড়াশোনা করতে চান, পড়াশোনা করতে পারেন। বাট এই বিষয়গুলো কিন্তু একটু ভেবে চিন্তে কিন্তু এখানে আপনাদের আসা প্রয়োজন। সো এরপরে রেডিওথেরাপি যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটি নিয়ে একটু কথা বলার আছে। রেডিওথেরাপি যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে তারা হচ্ছে মূলত আমাদের যে হসপিটালগুলোতে যেসব স্পেশালাইজড যে হসপিটালগুলো আছে, বিশেষ করে হলফ করে বলতে পারি বেশ কিছু হসপিটাল আছে যারা হচ্ছে শুধুমাত্র ক্যান্সার নিয়ে কাজ করে। যেমনটা হচ্ছে আসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল। তো এটা আমার বাড়ির কাছে। এজন্য আমি এটাকে বললাম, এটাকে প্রেফার করলাম। তার কারণটা হচ্ছে যে এই সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়াশোনা করে, আমাদের যে কেমোথেরাপি আছে, ক্যান্সার কোষকলা ধ্বংসের যে প্রক্রিয়াটা আছে, বিশেষ করে থেরাপি রিলেটেড, বাট এটা ফিজিওথেরাপি এবং রেডিওথেরাপির মধ্যে কিন্তু বেসিক অনেক পার্থক্য আছে। ফিজিওথেরাপিরা ডিরেক্টলি হাতের মাধ্যমে কাজ করে, মেশিনারিজের মাধ্যমে কাজ করে। বাট তাদের কিন্তু ক্যান্সারের কোষকলা ধ্বংসের মতো ওইসব এক্সটেন্ট লেভেলের কাজ কিন্তু তাদের না। ফিজিওথেরাপির এই সেক্টরটা আলাদা, এবং হচ্ছে রেডিওথেরাপির যে সেক্টরটা আছে এটাও কিন্তু টোটালি আলাদা। সো বুঝে শুনে কিন্তু আপনারা থেরাপি দেখে কিন্তু আপনাদেরকে নেওয়া যাবে না। থেরাপি এই শব্দটা কিন্তু দেখেই যে আপনারা মনে করবেন যে আমি হোম পেশেন্ট দেখবো রেডিওথেরাপি নিয়ে পড়াশোনা করে, কিন্তু আপনাদের বিষয়টা কিন্তু এরকম না। অনকোলজি যে ডিপার্টমেন্টটা আছে, ক্যান্সার কোষকলা ধ্বংসের যে প্রক্রিয়াগুলো আপনাদেরকে পড়ানো হয়, আপনারা হসপিটালগুলোতে মূলত তাই এপ্লাই করবেন। সো আশা করছি যে বুঝে শুনে আ এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করবেন, এবং বর্তমান সময়ে এই সাবজেক্টের কোনো হায়ার এডুকেশন নেওয়ার কোনো সুযোগ নেই। সো আশা করছি বুঝতে পেরেছেন, এবং এরপরে যে সাবজেক্টটা নিয়ে কথা বলব, আইসিএ এবং ওটিএ যে ২ টা সাবজেক্ট আছে, এই ২ টা সাবজেক্ট নিয়ে একটু কথা বলব। ইনসেনটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা আইসিএ। তো আইসিএ এই ডিপার্টমেন্টটা হচ্ছে ইনসেনটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। তো ইনসেনটিভ কেয়ার ইউনিট, আইসিইউ এর নাম শুনি নাই এমন আসলে কেউই নেই। মূলত হচ্ছে যারা আইসিএ ইনসেনটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হয়, মৃত্যু পথযাত্রী বা সংকটাপন্ন অবস্থাতে যেসব আ কেসগুলো হ্যান্ডেল করা হয় আইসিইউতে। সো সেই সময় যারা হচ্ছে সহযোগিতা করেন, সার্ভিস দেন, তারাই তো মূলত হচ্ছে ইনসেনটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা আইসিএ এই ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে কিন্তু বেশ চাহিদা আছে, বাট আপনাকে জব খুঁজতে হবে। যদি আপনি খুব সুন্দর করে খুঁজে পান, খুব ভালো একটা হসপিটাল খুঁজে পান, দেখবেন যে আপনি খুব ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারিতে জব করতে পারছেন। বাট এই ২ টা সাবজেক্ট মূলত আইসিএ এবং ওটিএ, এই ২ টা সাবজেক্ট মূলত একমাত্র ঢাকা আইএসটিতেই পড়ানো হয়। যারা চান এই ২ টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, করতে পারেন। পাশাপাশি এই আইসিএ ইনসেনটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই সাবজেক্টে কিন্তু আপনার হায়ার এডুকেশনটা এই মুহূর্তে নেই। হয়তোবা চালু হতে পারে, বাট এই সম্পর্কে কিন্তু বিস্তারিত কোনো গ্যাজেটে কোনো প্রকাশ হয় নাই, বা কোনো আ আর্টিকেল এই মুহূর্তে আমার চোখে পড়ে নাই যে হায়ার স্টাডি বর্তমান সময়ে তাদের বেশ কিছু প্রবলেম আছে যদিও। সো যারা হচ্ছে আইসিইউতে কাজ করতে চান, ইনসেনটিভ কেয়ার ইউনিটে কাজ করতে চান, তারা মূলত এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারেন, এবং বর্তমান সময়ে কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু হায়ার এডুকেশন নাই। আপনারা যদি উচ্চতর শিক্ষা নিতে চান তাহলে কিন্তু আ
উচ্চতর শিক্ষার সুযোগ নেই এবং হচ্ছে ২ টা ইনস্টিটিউট আছে ঢাকা আইএসটি এবং হচ্ছে রাজশাহী আইএসটিতে। কিন্তু এই ২ টা ইনস্টিটিউটে যদিও কিছু সাবজেক্টের বিএসসি করানো হয়, বাট এই সাবজেক্টগুলোর কিন্তু কোনো বিএসসি কোনো আইএসটিতেই নেই। মূলত হচ্ছে আমি রাজশাহী আইএসটির এবং ঢাকা আইএসটির কথা বলছি বিশেষ করে, তার কারণটা হচ্ছে এখানে এক্সট্রা কিছু সাবজেক্ট আছে যেগুলোতে কিন্তু বিএসসি করানো হয়, বাট এই সাবজেক্টটাও কিন্তু এই ২ টা যে ইনস্টিটিউট আছে সেগুলোতে কিন্তু নেই। এরপরে যে সাবজেক্টটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ওটিএ সাবজেক্ট। ওটিএ এই সাবজেক্টটা হচ্ছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট। যারা ভাবছেন যে ওটিএ নিয়ে পড়াশোনা করে ডক্টর হয়ে যাব, সার্জন হয়ে যাব, একদমই কিন্তু ভুল কথা, রং ইনফরমেশন। আপনারা ওটিএ হচ্ছে ইনসেনটিভ সরি অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটিএ, আমি বারবার আইসিইউর সাথে মিলিয়ে ফেলছি। আইসিএ যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের সাথে মিলিয়ে ফেলছি। ওটিএ যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, যারা হচ্ছে অপারেশন থিয়েটারের যে মেইনটেন্যান্সের যে কাজগুলো আছে সুন্দর করে গুছিয়ে রাখা, ডক্টরকে যখন ডক্টর সার্জন যিনি আছেন যখন অপারেশন করবেন তখন তাকে অ্যাসিস্ট করা, হেল্প করা, বিষয়গুলো এগিয়ে দেওয়া, তাকে তার কথা মতো কাজ করা। সো ওই টাইমে যে হেল্প করে তিনিই মূলত হচ্ছে ওটিএ বা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট। আপনারা চাইলেও এই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করতে পারেন। ঢাকা আইএসটিতে এই কোর্সটা পরিচালনা করা হয় এবং বেশ কিছুদিন হলো এই সাবজেক্টটা নিয়ে মূলত ওইখানে পড়াশোনা করানো হয়। সো আশা করছি যে ডিটেলস আপনাদেরকে বলতে পেরেছি। যারা হচ্ছে এখনও কোনো কনফিউশন আছেন তারা হচ্ছে মূলত হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন, আমাকে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং যারা গার্ডিয়ানরা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি বলতে চাই যে পড়াশোনা করানোর আগে অবশ্যই সাবজেক্ট নিয়ে আপনার সন্তানের কাছে আলোচনা করা জরুরি। তার কারণটা হচ্ছে আপনি একটা সাবজেক্ট নিয়ে তাকে পড়াশোনা করালেন, আসলে তার ওই সাবজেক্ট সম্পর্কে কোনো ইন্টারেস্টই নেই। জোরাজুরি কোনো সাবজেক্ট নিয়ে আপনি জোরাজুরি করবেন না। আপনি তাকে বলবেন প্রয়োজনে আমার ভিডিওটা দেখান, আমি যে কথাগুলো বলেছি তাকে শোনান। যদি আপনার কোনো একটা সাবজেক্ট তার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সেই সাবজেক্ট নিয়েই মূলত তাকে পড়াতে পারেন। এবং ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, যারা ম্যাথস নিয়ে পড়াশোনা করবেন তাদেরকেও বলি ভেবেচিন্তে ম্যাথসে ভর্তি হবেন। ম্যাথসে হায়ার স্টাডি নেই, ম্যাথসের কিছু সুযোগ সুবিধা আছে। আপনারা যদি চান ম্যাথস নিয়ে পড়াশোনা করতে পারেন। বিভিন্ন রকমের হসপিটাল আছে যারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে, হচ্ছে ডক্টরের পাশাপাশি ডক্টরকে হেল্প করবে, ডক্টরকে অ্যাসিস্ট করবে, বাট ডক্টর না, হ্যাঁ? যারা এখনও ভাবছেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ম্যাথস নিয়ে পড়াশোনা করে ডক্টর হবেন, তারপর হচ্ছে নিজের নামের আগে ডক্টর লিখবেন, একদম ক্লিয়ারলি বলে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু ডক্টর লেখার অনুমতি কিন্তু এখন আর নেই, হ্যাঁ? যারা এখনও এই ডক্টর আসলে ভাবনা নিয়ে ভাবছেন যে ডক্টর হব, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে বা ম্যাথস নিয়ে পড়াশোনা করে ডক্টর হব, তাদেরকে আমি ক্লিয়ারলি বলতে চাই বাংলাদেশের যে নীতিমালা আছে সেই নীতিমালায় কিন্তু লেখা আছে যে এমবিবিএস ছাড়া কিন্তু ডক্টর লেখার অনুমতি কারোই নেই। সুতরাং ডক্টর যারা হবেন ভাবছেন ম্যাথস নিয়ে পড়াশোনা করে তাদের কিন্তু আমি বলব যে অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন, এই চিন্তাভাবনা থেকে বিরত থাকবেন। ম্যাথস নিয়ে পড়াশোনা করেন, কোনো সমস্যা নাই। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং নিয়ে স্কুল ম্যাথস নিয়ে যারা পড়াশোনা করবেন, ভালো কিছু করেন। আমার দোয়া রইল আপনাদের প্রতি এবং আপনারা হসপিটালগুলোতে জব করেন। এখন আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে ম্যাথস নিয়ে পড়াশোনা করেছে। আপনারা চাইলে ম্যাথস নিয়ে পড়াশোনা করতে পারেন। বাট ম্যাথস নিয়ে কিন্তু আমার টোটালি ডিটেলস একটা ভিডিও আছে। আপনারা যদি চান আমার ওই চ্যানেলে যান তাহলে একটু ঘাটাঘাটি করলে আমার ওই ভিডিওটা পেয়ে যাবেন এবং ওই ভিডিওর একদম ডিটেলসে কিন্তু আমি আলোচনা করেছি যে ম্যাথস নিয়ে হায়ার স্টাডি আছে কিনা। কারণ ম্যাথস হচ্ছে এত বিস্তৃত, মানে হচ্ছে ম্যাথস নিয়ে কথা বললে আমার এই যে এখন 24 মিনিটের ভিডিওটা, এই 24 মিনিট সময় লাগবে ম্যাথস নিয়ে মূলত কথা বলতে। যে কারণ ম্যাথসের যে চাকরির স্কোপগুলো আছে সেটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। মন্ত্রণালয়গুলোতে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যারা নিয়ে পড়াশোনা করতেন একটা সময় তারা কিন্তু জব করতেন, সরকারি চাকরিগুলো স্কোপ ছিল। বাট বেশ কিছুদিন হয় যে ম্যাথসের এই সুযোগ সুবিধা কিন্তু অনেকাংশে হারিয়েছে। তো ম্যাথস নিয়ে আমি কথা বললে অনেকেই রাগ করেন। সো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নিয়ে যদি বিশদভাবে আপনারা জানতে চান অবশ্যই ডিসক্রিপশনে যে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে ঢুকে আমার ওই ভিডিওটা দেখতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন যে ম্যাথস নিয়ে আদৌ আপনার পড়াশোনা করা উচিত কি না। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। অনেক কথা বলেছি। যারা এখন আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।